Welcome to the National University online class. During this pandemic, I feel proud to be the part of this National University online video class lecture as a resource person. Please maintain the health rules. Today, I am Muhammad Hafiz Al Asad, Assistant Professor, Mirpur College, Dhaka under National University. Today, I delivered my class for Finance and Banking subjects, BBA Honors Program. My course name is Financial Management, lecture number 10, and lecture title is Lease Financing. So, at first I delivered my lecture plan for you. Today, I delivered what is lease and lease financing, features of lease, types of lease, features of financial lease, features of operating lease, and mathematical problem and its solution. So, at first, I discuss what is lease. What is lease? We define lease in order to understand the leasing contract. The lease is a contract whereby one party, the lessor, grants the right to use a particular goods for a period of time to the other party, the lessee, which will pay for the transfers of the right to use fixed amounts regularly. তাহলে আমরা লিজ বলতে কি বুঝি? লিজ হচ্ছে মূলত একটা কন্ট্রাক্ট। লিজ হচ্ছে মূলত একটা কন্ট্রাক্ট। সে আমার একটা পণ্যের প্রয়োজন, একটা সম্পদের প্রয়োজন, কিন্তু আমার হাতে কোনো টাকা নেই। সো যার বা যাদের কাছে সেই সম্পদটা আছে তাদের কাছ থেকে আমি ওই সম্পদটা গ্রহণের জন্য তাদের সাথে একটা চুক্তিতে আবদ্ধ হব। এখন এই চুক্তিতে আবদ্ধ হলে তাকে নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট আমাকে প্রতি মাসে হতে পারে বা একসাথে হতে পারে বা বার্ষিক হতে পারে, তাকে পে করতে হবে। তাহলে তার সম্পত্তিটা আমি ব্যবহারের অধিকার পাবো। তাহলে এই কন্ট্রাক্টটাকে আমরা বলি লিজ। তাহলে লিজ হচ্ছে মূলত একটা কন্ট্রাক্ট। অন্যের সম্পত্তি ব্যবহার করার অধিকার পাওয়ার জন্য আমি একটা কন্ট্রাক্ট করব, বিনিময়ে তাকে টাকা পরিশোধ করব। একটা ফিক্সড অ্যামাউন্টস আমরা রেগুলারলি প্রদান করব। যতদিন তার সম্পদ বা যত বছর তার সম্পদ ইউজ করব ততদিন বা তত বছর তাকে আমরা নির্দিষ্ট হারে একটা অ্যামাউন্টস পে করে যাব। তাহলে এটাকে আমরা লিজ বলি। সো লিজের সংজ্ঞা দিতে গিয়ে ইকবাল ম্যাথিউর বলেন, লিজ ইজ এ কন্ট্রাকচুয়াল established obligating by the lease to pay the lessor a series of payments for the use of certain assets. তাহলে একটা নির্দিষ্ট অ্যাসেট ব্যবহার করার জন্য তুমি একটা সিরিজ অফ পেমেন্টস তাকে পে করবা। এটার একটা চুক্তি, তার সাথে চুক্তিতে আবদ্ধ হবা, এটাই হচ্ছে তোমার লিজ। তাহলে আমরা বলতে পারি, সো lease is a kind of contract that gives to permission to other to use a certain assets without handover ownership to that party, and this party gives rents money aware of assets by installment. So অন্যের সম্পদ ব্যবহারের জন্য আমরা তাকে নির্দিষ্ট হারে মান্থলি হোক বার্ষিক হোক ইনস্টলমেন্ট পে করব। সেই ক্ষেত্রে সে আমাকে তার সম্পদ ইউজ করার অধিকার দিবে। তবে এই ক্ষেত্রে সম্পদের মালিকানা তারই থাকবে, শুধু আমি তার সম্পদটা ইউজ করার জন্য অধিকার পাবো একটা কন্ট্রাক্টের বিনিময়ে, যে কন্ট্রাক্টে আর্থিক লেনদেনের কথা উল্লেখ করা থাকবে। সো এটাকে বলা হচ্ছে লিজ। এখন আসো, হোয়াট ইজ লিজ ফাইন্যান্সিং? লিজ ফাইন্যান্সিংটা কি? ফাইন্যান্সিং বলতে মূলত এখানে টাকা পয়সাকে আমরা বুঝে থাকি, কিন্তু লিজের ক্ষেত্রে আসলে কি ফাইন্যান্সিং হয়?
মানে নগদ টাকার কোনো লেনদেন হয় কিনা? না, নগদ টাকার লেনদেন হবে না, কিন্তু নগদ টাকার যে সুবিধাটুকু সেটা আমরা ইউজ করতে পারবো, এটাই মূলত লিজ ফাইন্যান্সিং। যেমন আমরা বললাম যে আমার কাছে নগদ কোনো টাকা নেই, কিন্তু আমার সম্পদের প্রয়োজন। সে আমি গার্মেন্টস ফ্যাক্টরির একটা বোল আমার প্রয়োজন, যেখানে আমরা গার্মেন্টসের যে গার্মেন্টসগুলা সিদ্ধ করি। এখন এই বোলিং প্লান্ট আমার প্রয়োজন, কিন্তু আমার ফ্যাক্টরিতে আমার টাকা নেই। সো তাতে আমার ব্যবসা কিন্তু বন্ধ হয়ে যাবে যদি আমি ওই বোলিং প্লান্টটা বসাতে না পারি। সেক্ষেত্রে আমরা কি করব? আমরা কোনো ইন্স্যুরেন্স কোম্পানি অথবা কোনো লিজিং কোম্পানি, তাদের কাছে যাব যে আমাকে টাকা প্রোভাইড করো, এই সম্পত্তিটা কিনে আমার কাছে লিজ প্রদান করো। তাহলে দেখো, আমার হাতে টাকা নেই, সে যদি এগ্রি হয় যে আমাকে সংশ্লিষ্ট প্ল্যানটা সে প্রোভাইড করবে, এতে মনে করো তার 50 লাখ টাকা ব্যয় হবে, কিন্তু আমার হাতে তো 50 লাখ টাকা নেই। সো তার সম্পদ সে আমাকে কিনে দিবে, ওই সম্পদটা সেটা আমি ইউজ করব। তাহলে কিন্তু আমার নগদ অর্থের সংস্থাপন হয়ে গেল। অর্থাৎ আমি নিজ থেকে কোনো টাকা ব্যয় না করে বাৎসরিক বা মান্থলি কিস্তিতে তার বোলিং প্ল্যানটা আমি গ্রহণ করলাম। তাহলে এই ক্ষেত্রে আমার অর্থ সংস্থানের ব্যবস্থা হয়ে গেল। সো এটাকে বলা হচ্ছে ফাইন্যান্সিং। যেহেতু আমরা লিজের মাধ্যমে এই অর্থ সংস্থানের ব্যবস্থাটা করতে পেরেছি, সো এটাকে বলা হবে লিজ ফাইন্যান্সিং। তাহলে এটাকে আমরা এইভাবে বলি, any fixed assets can be used by hiring without purchasing। তাহলে কোনো পারচেস ছাড়াই তুমি কিন্তু তার সম্পদ ফিক্সড অ্যাসেটটা তুমি ইউজ করতে পারতেছো। This alternative way of purchasing is treated as lease financing। আমার হাতে তো টাকা নেই, সো আমি তার সম্পদ ইউজ করার সুযোগ পেয়েছি। সো অর্থের সংস্থাপন আমার হয়ে গেছে, কারণ অর্থ দিয়ে আমি সংশ্লিষ্ট অ্যাসেট ক্রয় করতাম, এখন আমি অ্যাসেট ক্রয় করতে হয় নাই। সো এটা আমার অর্থ ফাইন্যান্সিং হিসেবে কাজ করেছে। সো লিজিং অফ ফিক্সড অ্যাসেটস ইজ অলসো ট্রিটেড অ্যাজ ফাইন্যান্স। এই সম্পর্কে এলজি গিটম্যান বলেন, the process by which a firm can obtain the use of certain fixed assets for which it must make a series of contractual periodical tax deductible payments। তাহলে এখানে বলা হচ্ছে যে তুমি তার সম্পদ অবটেইন করবা, ধারণ করার অধিকার পাবা, গ্রহণ করার অধিকার পাবা, যদি তাকে কর পরবর্তী একটা অ্যামাউন্ট তাকে প্রত্যেক মাসে বা কিস্তিতে সমহারে পরিশোধ করো, তাহলে তার সম্পদ ব্যবহার করার অধিকারটুকু পাবা। সো সেটাকে আমরা লিজ ফাইন্যান্সিং হিসেবে কাউন্ট করি। জেসি ভ্যান হর্ন বলেন, এ লিজ ইজ এ কন্ট্রাক্ট ফায়ার বাই দ্য ওনার্স অফ অ্যাসেটস, দ্যাট মিনস দ্য লিজর, যে সম্পত্তির মালিক, গ্রান্ট টু অ্যানাদার পার্টি, দ্যাট মিনস লিজি, যাকে সে লিজটা দিবে, দ্য এক্সক্লুসিভ রাইট টু ইউজ দ্য অ্যাসেটস usually for an agreed period of time in return for the payments of rent। নির্দিষ্ট রেন্টের বিনিময়ে সংশ্লিষ্ট সময়ে লিজর লিজিকে তার সম্পদ ব্যবহারের অধিকার প্রদান করবে একটা কন্ট্রাক্টের বিনিময়ে, তখন সেটাকে আমরা লিজ ফাইন্যান্স হিসেবে কাউন্ট করব। কারণ যেহেতু আমার হাতে টাকা নেই, আমি অন্যের সম্পদ ইউজ করব একটা নির্দিষ্ট পেমেন্টসের বিনিময়, তাহলে আমার অর্থ সংস্থানের ব্যবস্থা হয়ে গেল। সো এটাই হচ্ছে তোমার লিজ ফাইন্যান্সিং। এখন আসো ফিচার্স অফ লিজ ফাইন্যান্সিং। লিজ ফাইন্যান্সিং এর বৈশিষ্ট্যগুলো আমাদের কি, এরপর আমাদেরকে এটা জানতে হবে। তাহলে আসো, ফার্স্ট ফিচার্স, ট্রান্সফার অফ ফিক্সড অ্যাসেট। ট্রান্সফারস অফ ফিক্সড অ্যাসেট অর্থাৎ স্থায়ী সম্পত্তি হস্তান্তর। স্থায়ী সম্পত্তি হস্তান্তর। এখন স্থায়ী সম্পত্তি হস্তান্তর এটা কিভাবে? কারণ আমরা বলছি ইজারা অর্থায়নের মধ্যে কোনো প্রকার নগদ অর্থের লেনদেন হয় না।
তাহলে নগদ অর্থ আমার কাছে নেই, তথাপি আমি সম্পদটা পেয়ে যাচ্ছি। অর্থাৎ লিজিং কোম্পানি সে সম্পদটা পারচেজ করলো, আর আমি নির্দিষ্ট রেন্টের বিনিময়ে তার সম্পদটা ইউজ করতে পারতেছি। অর্থাৎ তার সম্পদ আমি নিজে ইউজ করতে পারতেছি। সো ইজরাদাতা ইজরা গ্রহীতাকে চুক্তিভিত্তিক অভিপ্রেত স্থায়ী সম্পত্তির দখলস্বত্বা অর্জনে সহায়তা করবেন। তাহলে আমরা এটাকে বললাম যে ট্রান্সফার অফ ফিক্সড অ্যাসেটস। দেন আসো টার্মস, সময় বা মেয়াদ। এখানে দুই ধরনের লিজ ইউজ করা হয়। সাধারণত আমাদের দেশে দুই ধরনের লিজ ইউজ করা হয়। এক হলো অপারেটিং লিজ, দুই ফাইন্যান্সিয়াল লিজ। ফাইন্যান্সিয়াল লিজ যেটা, এটা মূলত মূলধনী সম্পত্তির লিজ, অর্থাৎ দীর্ঘমেয়াদী সময়ের জন্য। আর যেটা অপারেটিং লিজ, এটা স্বল্প সময়ের জন্য, স্বল্প সময়ের জন্য। তাহলে এটা সময়গুলো হয়ে থাকে সাধারণত 1 থেকে 5 বছর, যেমন অপারেটিং লিজের ক্ষেত্রে 1 থেকে 5 বছর। আর ফাইন্যান্সিয়াল লিজ যেটা মূলধনী লিজ, এটা তোমার 1 থেকে 5, 10, 15, 20 বছর বা তারও অধিক সময় পর্যন্ত হতে পারে। সম্পত্তির সংশ্লিষ্ট ফিক্সড অ্যাসেটের ভ্যালিডিটি থাকা অবধি পর্যন্ত, অর্থাৎ এটা একটা ফিক্সড ইয়ার আছে ব্যবহারের, সেই সময় পর্যন্ত এটা হয়ে থাকে। তাহলে টার্মস সম্পর্কে আমরা বুঝলাম। দেন রিটেন কন্ট্রাক্ট। তাহলে এটার আরেকটা ফিচার্স হলো কন্ট্রাক্টটা অবশ্যই রিটেন হতে হবে। অর্থাৎ ইজরা দাতা এবং ইজরা গ্রহীতার মধ্যে যেই সম্পদটা সে লিজ গ্রহণ করবে বা লিজ দিবে, এটা লিখিত হতে হবে। তাহলে রিটেন কন্ট্রাক্ট এক্ষেত্রে হতে হবে। এটা একটা প্রধান বৈশিষ্ট্য, কারণ ইজারা অর্থায়নের একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে চুক্তি অবশ্যই লিখিত হতে হবে। দেন আসো ক্যান্সেলেশন অফ দ্য অপশন, অর্থাৎ বাতিল যোগ্যতা। এখন আমরা এখানে লিজ দুই ধরনের বললাম, অপারেটিং লিজ অ্যান্ড ফাইন্যান্সিয়াল লিজ। অপারেটিং লিজে চুক্তি বাতিল হতে পারে, সেক্ষেত্রে অপশন থাকে। কিন্তু ফাইন্যান্সিয়াল লিজের ক্ষেত্রে চুক্তি বাতিল করা যায় না। কারণ যেমন আমি বললাম, গার্মেন্টসের একটা উদাহরণ দিলাম, যে গার্মেন্টসের বোলিং প্ল্যান্ট, এটা পারচেজ মানে এটা আমি ইনস্টল করব, এটার জন্য আমি একটা ইন্স্যুরেন্স কোম্পানির সাথে চুক্তিতে আবদ্ধ হলাম, বা আমি একটা লিজিং কোম্পানির সাথে চুক্তিতে আবদ্ধ হলাম যে আমাকে এটা তুমি ইনস্টল করে দাও, আমি মান্থলি তোমাকে একটা রেন্ট দিব, সম্পত্তির মালিক তুমি। সো এখন যদি আমি এই সম্পত্তি মনে করো 3 বছর ইউজ করলাম, করার পরে আমার প্রয়োজন ফুরিয়ে গেল, এখন আমি সংশ্লিষ্ট কোম্পানিকে বললাম ভাই তোমার অ্যাসেট তুমি নিয়ে যাও, তাহলে এটা তো তার মানে কোনো ইউজ হবে না। তাই এই ধরনের চুক্তি করার সময় বলে দেওয়া হয় এটা নন ক্যান্সেলেবল। অর্থাৎ ফাইন্যান্সিয়াল লিজের ক্ষেত্রে এটা হবে নন ক্যান্সেলেবল, কিন্তু অপারেটিং লিজের ক্ষেত্রে এটা ক্যান্সেলেবল হয়, কারণ এটা স্বল্প সময়ের জন্য। সম্পত্তির মালিক যে লিজি, সে লাইবিলিটিস গ্রহণ করেন, সে এটা দেখভালের দায়িত্ব করেন, অর্থাৎ যাবতীয় মেইনটেনেন্স কস্ট বিয়ার করেন। সো ইজারা চুক্তি তাহলে দুই ধরনের হতে পারে, বাতিলযোগ্য, বাতিল অযোগ্য। তাহলে আমরা ফিচার্স অফ লিজ ফাইন্যান্সিং এর মধ্যে ক্যান্সেলেবল এটা একটা ফিচার্স পেলাম। এরপরে আসো ওনারশিপ, মানে মালিকানা। এখন মালিকানা এটা আরেকটা বৈশিষ্ট্য। যখন এটা অপারেটিং লিজ হবে, পরিচালনাগত লিজ যখন হবে, তখন সম্পদের মালিকানা লিজি নিজেই থাকবেন। আবার ফাইন্যান্সিয়াল লিজের ক্ষেত্রেও লিজি সম্পদের মালিক থাকবেন, তবে নির্দিষ্ট সময় পরে ইচ্ছে করলে উভয় পক্ষ আলোচনা সাপেক্ষে এটার মূল্য নির্ধারণ পূর্বক লিজর তার মালিকানা গ্রহণ করতে পারেন, বা সংশ্লিষ্ট সম্পদের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে, দ্যাট মিনস 90%, 70% অর তার উপরে যদি সংশ্লিষ্ট অ্যাসেটের অর্থ পরিশোধ করে দেওয়া হয়, তাহলে
লিজর ওই সম্পদের মালিকানা দাবি করতে পারেন। সো আমরা ওনারশিপ সম্পর্কে বুঝলাম। তাহলে ওনারশিপের মধ্যে হচ্ছে কি, ইজারা অর্থায়নের ক্ষেত্রে সম্পত্তির মালিকানা সত্ত্ব ইজারাদাতার নিকটে থাকবে, কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে যদি তারা মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে তাহলে এটা পারচেজ করে নেওয়া সম্ভব হয়। দেন ফিচার্স অফ লিজ ফাইন্যান্সিং এর আরেকটা ফিচার্স হলো ইনস্টলমেন্ট পেমেন্ট। অর্থাৎ এই ক্ষেত্রে লিজিকে যে অর্থটা লিজর প্রদান করবেন সেটা কিস্তিতে প্রদান করবেন, সেটা একসাথে প্রদান করা হবে না। প্রতি মাসে মাসে হতে পারে, প্রতি বছরে হতে পারে কিস্তি পরিশোধ করবেন। সেটা অবশ্যই এককালীন নয়, কারণ যদি এককালীন দেওয়া সম্ভব হয় তাহলে লিজর সম্পত্তিতে পারচেজ করতে পারবেন। তাই লিজ ফাইন্যান্সিং এর আরেকটা বৈশিষ্ট্য হলো ইনস্টলমেন্ট পেমেন্ট। দেন আসো রিনিউয়াল, নবায়ন। আমরা লিজের মধ্যে দুইটা অপশনের কথা বললাম, একটা হলো অপারেটিং লিজ আর একটা ফাইন্যান্সিয়াল লিজ। অপারেটিং লিজের মধ্যে রিনিউয়াল করা সম্ভব হয়, কারণ এটা স্বল্প সময়ের জন্য করা হয়। এই লিজ কন্ট্রাক্টটা এটা স্বল্প সময়ের জন্য করা হয়, কিন্তু ফাইন্যান্সিয়াল লিজের ক্ষেত্রে এই ধরনের রিনিউয়ালের কোনো সুযোগ নেই, যেহেতু সম্পদ যিনি লিজর, যেহেতু এই সম্পদটা লিজ হিসেবে নিয়েছেন, সো এটার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত তিনি এটা ইউজ করবেন এবং লিজিকে ইনস্টলমেন্ট পে করবেন। এই ক্ষেত্রে নবায়নের কোনো সুযোগ নেই। এরপরে আসো পারচেস অপশন। সো পারচেস অপশন সেটা আমরা কিছুক্ষণ আগেই বললাম যে ক্রয় সুবিধা। ইজারা চুক্তিতে অনেক সময় ইজরা গ্রহীতাকে সম্পত্তি ক্রয়ের সুবিধা দেয়। এটা অবশ্য সংশ্লিষ্ট সম্পত্তির মেয়াদ শেষ হলে তারপরে তোমার এই সুবিধাটা প্রদান করেন। তবে ফাইন্যান্সিয়াল লিভারেজের যদি 90%, 75% অর অ্যাবাভ, বিলো 90% এটার ভিতরে অর্থ পরিশোধ হয়ে যায়, তখন সে একটা সুযোগ পেয়ে যায় যে এই সম্পত্তিটা কিনে নেওয়ার। তাহলে আমরা এখানে এই ফিচার্সগুলো জানলাম। এরপরে আসো টাইপস অফ লিজ। টাইপস অফ লিজ, লিজের প্রকারভেদ। লিজটাকে মূলত তিনটা ভাগে বিভক্ত করা হয়। সেটা হচ্ছে বেসিস অন মেথড অফ লিজ, এটার মাধ্যমে বেসিস অন নেচার অফ লিজ, অ্যান্ড লাস্ট ওয়ান বেসিস অন লাইবিলিটিস অফ মেনটেনেন্স, এটার ভিত্তিতে। তাহলে ফার্স্ট ওয়ান আমরা যেটা বলি বেসিস অন মেথড অফ লিজ, তোমার এটা হচ্ছে লিজের মেথডের ভিত্তিতে তোমার লিজকে তিন ভাগে ভাগ করা হয়। একটা হলো ডিরেক্ট লিজ, দুই সেলস অ্যান্ড লিজ ব্যাক, অ্যান্ড লিভারেজ লিজ। তাহলে এটা হলো বেসিস অন মেথড অফ লিজ। এখন ডিরেক্ট লিজ কি? যিনি লিজি উনি সম্পদের মালিক হবেন এবং ইনি তার সম্পদটাকে লিজ প্রদান করবেন লিজরের নিকট। সো এটাকে বলা হবে ডিরেক্ট লিজ। দেন সেলস অ্যান্ড লিজ ব্যাক। তাহলে সেলস অ্যান্ড লিজ ব্যাক এটা কি? এটা হচ্ছে কোন সম্পত্তির মালিক এইরূপ শর্তে সম্পত্তিটি ইজরাদাতার কাছে বিক্রয় করেন যে পুনরায় তার নিকট থেকে তিনি ওই সম্পদটা কি করবেন, আবার লিজ হিসেবে গ্রহণ করবেন। এটা কেন করা হয়? এটা মূলত অফ ব্যালেন্স শিট কে অ্যাডজাস্ট করার জন্য এটা করে থাকেন। অফ ব্যালেন্স শিট অ্যাডজাস্ট করার জন্য এটা করে থাকেন। এ সেলস অ্যান্ড লিজ ব্যাক।
কারণ আমি সম্পত্তিটা এরূপ একটা শর্ত নিয়ে সম্পত্তিটা বিক্রি করলাম যে তার কাছ থেকে আমি আবার পুনরায় সংশ্লিষ্ট সম্পত্তিটা ইজারা হিসেবে গ্রহণ করব। তাহলে আমার সম্পত্তি আমি কিনে আবার তাকে ইজারা দিলাম, আবার আমি তার কাছে বিক্রি করলাম, কিনলাম তার কাছে বিক্রি করলাম, আবার তার কাছ থেকে আমি আবার ইজারা হিসেবে নিলাম। তাহলে এটা কেন করা হয়? এটা হচ্ছে অফ ব্যালেন্স শিটের জন্য, অফ ব্যালেন্স শিটের জন্য। কারণ আমার সেক্ষেত্রে কিছু অ্যাসেট বেড়ে গিয়েছিল, সো সেই অ্যাসেটটাকে রিঅ্যাডজাস্ট করার জন্য আমি লায়াবিলিটিস ক্রিয়েট করব, করে আমার ব্যালেন্স শিটটাকে পাকাপোক্ত করব। সো সে অফ ব্যালেন্স শিটের জন্য আমরা সেলস অফ লিজ ব্যাক এটা করে থাকি। দেন লিভারেজ লিজ। এখন এই লিভারেজ লিজটা কি? এই পদ্ধতিতে ইজরাদাতা কোনো সংস্থার নিকট থেকে ঋণ করে সম্পত্তি ক্রয় করে এবং ক্রয়কৃত সম্পত্তি ইজরা প্রদান করে। তাহলে কোনো সংস্থার কাছ থেকে সে এটা ঋণ হিসাবে নিবে, টাকাটা ঋণ নিয়ে সম্পত্তিটা ক্রয় করবে, তারপর সে এটাকে আবার কি করবে? পুনরায় লিজ হিসাবে লিজ প্রদান করবেন। এরপরে তোমার এখানে আছে বেসিস অফ নেচার অফ লিজ। এটা অপারেটিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল লিজ। অপারেটিং অ্যান্ড ফিনান্সিয়াল লিজ। এখন অপারেটিং লিজ এটা কোনটা? আসো, অপারেটিং লিজ is a short-term cancelable and flexible lease is called operating lease. এটা স্বল্প সময়ের জন্য হবে কিন্তু ক্যান্সেলেবল এবং ফ্লেক্সিবল হবে। তাহলে এই ধরনের লিজকে আমরা অপারেটিং লিজ বলে থাকি। দেন আসো ফাইন্যান্সিয়াল লিজ, জেনারেলি লং টার্ম। এটা লং টার্মের হয়। নন ক্যান্সেলেবল লিজ ইজ কল্ড ফাইন্যান্সিয়াল লিজ। Leasee uses the assets permanently in the case of financial lease. Financial lease এর ক্ষেত্রে leasee এই সম্পদটা পার্মানেন্টলি ইউজ করবে। আর এটা চুক্তিটা নন ক্যান্সেলেবল হবে, যে গার্মেন্টস এর বোলিং প্লান্টের কথা যেটা বলছি এরকম। দেন অন দ্য বেসিস অফ লায়াবিলিটিস অফ মেইনটেনেন্স, এটার ভিত্তিতে তোমার 3 ভাগে ভাগ করা হয় লিজকে। সো একটা হলো মেইনটেনেন্স লিজ, নন মেইনটেনেন্স লিজ অ্যান্ড নেট লিজ। সো মেইনটেনেন্স লিজ বলা হচ্ছে যে এই কন্ট্রাক্টে লিজর রক্ষণাবেক্ষণ, তার সম্পত্তির রক্ষণাবেক্ষণ যাবতীয় দায়িত্ব পালন করবেন। মেইনটেনেন্স লিজের ক্ষেত্রে লিজর সংশ্লিষ্ট সম্পত্তির যাবতীয় রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবেন। দেন আসো নন মেইনটেনেন্স লিজ। নন মেইনটেনেন্স লিজের ক্ষেত্রে লিজি বিয়ার করবে তার সম্পদের যাবতীয় রক্ষণাবেক্ষণের দায়িত্ব। সো বলা হচ্ছে যে ইন দিস কন্ট্রাক্ট লিজি বিয়ার্স দ্য লায়াবিলিটিস অফ মেইনটেনেন্স অফ অ্যাসেটস। দেন আসো নেট লিজ। লিজি বিয়ার্স অল কাইন্ডস অফ এক্সপেন্ডিচার। এক্ষেত্রে লিজি সকল প্রকার খরচ বিয়ার করবে নেট লিজের ক্ষেত্রে। যদি লস অন সেলস অফ অ্যাসেটস এটা হয়ে থাকে, মানে সম্পত্তিটা বিক্রি করে যদি কোনো লস হয়ে থাকে, তাহলে সেটাও লিজি বিয়ার করবে। লিজ আর অনলি ফাইন্যান্স অফ দ্য পারচেসিং অফ দ্য অ্যাসেটস। সংশ্লিষ্ট অ্যাসেট পারচেজের জন্য সে শুধুমাত্র অর্থায়নটা করবে। তাহলে আমরা লিজের প্রকারভেদগুলো সম্পর্কে জানলাম। সো ফিচার্স অফ ফাইন্যান্সিয়াল লিজ। এখন আমরা ফাইন্যান্সিয়াল লিজের ফিচার্স গুলো সম্পর্কে জানবো। ফিচার্স অফ ফাইন্যান্সিয়াল লিজ। ফাইন্যান্সিয়াল লিজকে আমরা মূলধনী ইজারা এটাও বলে থাকে। ফাইন্যান্সিয়াল লিজকে আমরা মূলধনী ইজারা এটা বলে থাকি, কারণ ফাইন্যান্সিয়াল লিজ এটা লং রানে হয়ে থাকে। ফাইন্যান্সিয়াল লিজ লং রানে হয়ে থাকে। এখন এটার মধ্যে কিছু বৈশিষ্ট্য বিদ্যমান আছে, আমরা সে বৈশিষ্ট্যগুলো একের পর এক আলোচনা করব। দেন আসো ফার্স্ট ওয়ান, লং টার্ম। এটার মেয়াদ দীর্ঘ হবে।
এটার মেয়াদটা দীর্ঘ হবে। এখন মেয়াদটা কিভাবে দীর্ঘ হবে? আর্থিক ইজারা দীর্ঘমেয়াদের জন্য হয়। সাধারণত এই ধরনের ইজারার মেয়াদকাল সম্পত্তির আয়ুষ্কালের 75% বা তার অধিক হয়ে থাকে। কারণ আমি যে বোলিং প্লান্টের কথা বলেছি, এই প্লান্টটা যদি কোনো লিজিং কোম্পানি আমাকে প্রদান করে, তাহলে লিজিং কোম্পানি প্রত্যাশা করবে তাকে আমি যে রেন্টটা প্রদান করব ওই রেন্টের মাধ্যমে সে এটার অর্থটা পুনরুদ্ধার করবে উইথ বেনিফিট। সো এটার মেয়াদ, দ্যাট মিন সে যখন আমার সাথে চুক্তি করবে তখন সে হিসাব করবে এটার আয়ুষ্কাল কত হতে পারে, তার 75% অর অ্যাবাভ সময়ের জন্য সে আমার সাথে কন্ট্রাক্ট করবে। এখন কন্ট্রাক্ট করবে, এইটা ফাইন্যান্সিয়াল লিজের একটা প্রধান বৈশিষ্ট্য। দেন আসো পারচেজ অপশন। এখন এই সম্পত্তিটা আমার সাথে যদি লিজ, আমার সাথে কন্ট্রাক্ট হয়, তাহলে আমি লিজর সেই সম্পদটা ক্রয় করে নিতে পারি সংশ্লিষ্ট লিজির সাথে আলোচনার মাধ্যমে। যেটার মূল্য কি হতে পারে, কত হতে পারে, দুইজনের আলাপ আলোচনার মাধ্যমে আমি সম্পত্তিটা ক্রয় করে নিতে পারি, দর কষাকষির মাধ্যমে এটা ক্রয় করে নিতে পারি। সো এটা আরেকটা বৈশিষ্ট্য, নন ক্যান্সেলেবল ফিচার। এখানে ফাইন্যান্সিয়াল লিজের ক্ষেত্রে কন্ট্রাক্ট এগ্রিমেন্ট যেটা, এটা নন ক্যান্সেলেবল, কারণ এই সম্পদটা সংশ্লিষ্ট লিজই অন্য জায়গায় লিজ দিতে পারবেন না। তাই যখন এটা চুক্তিতে আবদ্ধ হব তখনই এটা নন ক্যান্সেলেবল, এই শর্তে এই এগ্রিমেন্টটা সাইন হবে। সো এটা অবাতিলযোগ্য। ইজরাদাতা, ইজরা গ্রহীতা কোনো পক্ষে আর্থিক ইজরা চুক্তি বাতিল করতে পারবেন না। দেন আসো রিকভারি, পুনরুদ্ধার। এখন পুনরুদ্ধার কি? আর্থিক ইজারা দীর্ঘকালীন সময়ের জন্য নেওয়া হয় বিদায় ইজরাদাতা এই সময়ের মধ্যে সম্পত্তি মূল্য ভাড়া থেকে পুনরুদ্ধার করতে পারেন। যেটা বলেছিলাম যে গার্মেন্টস ফ্যাক্টরির বোলিং প্লান্ট, এখন এটার যেই টাকা সে বিনিয়োগ করলো, লিজি যে টাকা বিনিয়োগ করলো, সেটা মান্থলি ইনস্টলমেন্ট থেকে লিজি গ্রহণ করবেন। এটার মধ্যে তার প্রফিটও ইনভলভ, এটার মধ্যে তার প্রফিট ও ইনভলভ। তাকে যে ইনস্টলমেন্টটা আমরা পে করব, সেই ইনস্টলমেন্টটা যখন সম্পত্তির মেয়াদ শেষ হওয়া অবধি পর্যন্ত আমরা যেই ইনস্টলমেন্টগুলো পে করব, তার বর্তমান হিসাব নির্ণয় করলে দেখা যাবে যে তার সম্পত্তির মূল্য অতিরিক্ত অর্থ সে রিকভারি করতে পেরেছে। সো সেটা যে পার্থক্যটুকু, অতিরিক্ত যে অংশটুকু সে রিকভারি করবে, সেটা তার প্রফিট বা মুনাফা অর্জিত হবে। সো লাস্ট ওয়ান আসো রিস্ক। এরপরে ইজরা গ্রহীতার দিক থেকে আর্থিক ইজারার ক্ষেত্রে সম্পত্তির অপ্রচলনজনিত ঝুঁকি বেশি থাকে। আর্থিক ইজারার মেয়াদ যত বেশি হবে, এরূপ ঝুঁকির পরিমাণ তত বেশি হবে। এখন আসো মেইনটেনেন্স কস্ট। এই ক্ষেত্রে যে মেইনটেনেন্স কস্টটা বা রক্ষণাবেক্ষণ খরচটা ফাইন্যান্সিয়াল লিভারেজের ক্ষেত্রে এটা লিজর নিজে বহন করবেন, ইজরা গ্রহীতা এটা নিজেরাই গ্রহণ করবেন। সো আমরা এখান থেকে ফিচার্সগুলো সম্পর্কে জানলাম ফাইন্যান্সিয়াল লিজে। এখন আসো অপারেটিং লিজের ফিচার্সগুলা। অপারেটিং লিজ সম্পর্কে আমরা আগেই বলেছিলাম, এটা খুব স্বল্প সময়ের জন্য হয়, 1 থেকে 5 বছরের জন্য। সো এটার পিরিয়ডটা হবে শর্ট, 1 থেকে 5। দেন রিস্ক, এটার মধ্যে রিস্কের পরিমাণ বা ঝুঁকির পরিমাণ বেশি থাকে, কারণ যে কোনো সময় যে কোনো পক্ষ এই চুক্তি ক্যান্সেল করতে পারে, তাই এটার একটা ঝুঁকি বিদ্যমান। দেন ক্যান্সেলেশন ফিচার্স। সো যেহেতু
এই চুক্তিটা স্বল্প সময়ের জন্য, তাই সম্পত্তির মালিকানা সম্পূর্ণই থেকে থাকে লিজির নিকট। লিজি অথবা লিজর উভয় পক্ষই যে কোনো সময় এই চুক্তি বাতিল করতে পারে। এই ধরনের শর্ত চুক্তিপত্রে উল্লেখ করা থাকে। সো রিনিউয়েবল নবায়নযোগ্যতা, এই ধরনের চুক্তিকে তোমার নবায়ন করা যায়। যেহেতু এটা স্বল্প সময়ের জন্য, তাই মেয়াদ শেষ হওয়ার পরে সংশ্লিষ্ট সম্পদ ইউজ করার ক্ষেত্রে পুনরায় এটা নবায়নযোগ্য হয়। তাহলে এটা তার আরেকটা ফিচার্স। দেন পারচেস অপশন, এই ক্ষেত্রে এই সম্পত্তি পারচেস করা সম্ভব না, কারণ সম্পত্তির মেয়াদ বেশি কিন্তু চুক্তির মেয়াদ কম। তাই লিজি তার সম্পদের মালিক থাকবেন। সে যখন তোমার মেয়াদ শেষ হয়ে যাবে চুক্তির, তখন এটা রিনিউয়াল করতে পারে। আর যদি রিনিউয়েবল না হয়, নবায়নযোগ্য যদি এটা না হয়, তাহলে সে তার সম্পত্তির সে মালিক নিজেই থাকবেন। সো এটা পারচেস করার, অর্থাৎ লিজর, এটা পারচেস করার কোনো সুযোগ থাকে না, লিজরে পারচেস করা যায় না। দেন আসো মেইনটেনেন্স এক্সপেন্স। এই ক্ষেত্রে সংশ্লিষ্ট সম্পদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করেন লিজি নিজেই। যেহেতু সে সম্পদের মালিক, নির্দিষ্ট সময় পরে সে তার মালিক, সে তার সম্পদ লিজরের নিকট থেকে গ্রহণ করে নেন। যেহেতু তোমার অপারেটিং লিজের মেয়াদ কম, তাই সে তার সম্পত্তির মালিকানা নিজে আবার গ্রহণ করেন। সো এটার যাবতীয় রক্ষণাবেক্ষণ খরচ লিজিকে গ্রহণ করতে হয়। তাহলে আমরা ফিচার্স অফ অপারেটিং লিজ এটা জানলাম। এখন আসো আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম অ্যান্ড ইটস সলিউশন এটা করব। একটা ম্যাথ নিয়ে আমরা এখন আলোচনা করি। এখানে বলা হচ্ছে তাহমিনা ইজ থিঙ্কিং অফ অ্যাকোয়ারিং এ কার। ফর দ্যাট পারপাস শি ইজ টু ডিসাইডেড whether the car is to be purchased through 12% borrowing or to be acquired on the lease rent basis. এখানে সে দুইটা বিকল্পের মাধ্যমে সংশ্লিষ্ট কারটা গ্রহণ করতে পারে। হয় সে ব্যাংক থেকে লোন নিয়ে 12% সুদে এটা পারচেজ করতে পারে, অথবা সে এটা কোনো লিজিং কোম্পানির নিকট থেকে অ্যাকোয়ার করতে পারে। এখন বলা হচ্ছে দ্য প্রাইস অফ দ্য কার ইজ টাকা 6 লাখ। তাহলে কারের মূল্য হচ্ছে তোমার 6 লাখ। এটা হলো প্রিন্সিপাল। যদি সে লোন গ্রহণ করে তাহলে প্রিন্সিপাল লোন হবে তার 6 লাখ এট 12% ইন্টারেস্ট। ইটস অ্যানুয়াল মেইনটেনেন্স কস্ট ইজ টাকা 25,000 পার ইয়ার। এখন যদি সম্পত্তিটা আমি নিজে ক্রয় করি, তাহলে এটার মেইনটেনেন্স কস্ট সরাসরি আমাকেই বহন করতে হবে। আর যেহেতু এটা 5 বছর মেয়াদ, স্বল্প সময়, তাই এটাকে অপারেটিং লিজ হিসাবে এটার মেইনটেনেন্স কস্ট তোমার যে কোনো পক্ষই করতে পারে। সো expected life is 5 years and it is assumed that the straight line methods of depreciation is allowable under Income Tax Act and the tax rate is 35%. So the salvage value of the car is 1 lakh. এখন বলছে in case of leasing the lease rent is টাকা 2 লাখ। তার মানে এটা হচ্ছে কিস্তির পরিমাণ বা ইনস্টলমেন্টের পরিমাণ হচ্ছে 2 লাখ for 5 equal installment and to be paid in advance. এই লোন লিজের কিস্তি কিন্তু বিগিনিং থেকে হবে, অর্থাৎ অ্যাডভান্স পে করবে, কিন্তু লোনের ক্ষেত্রে লোনের কিস্তিটা এন্ডিং এ হবে। সো বলছে অ্যান্ড মেইনটেনেন্স এক্সপেন্স টু বি বর্ন বাই লিজর। তাহলে এই যে রক্ষণাবেক্ষণের খরচ এটা লিজর বহন করবে। সো হুইচ অল্টারনেটিভ ইজ টু বি সিলেক্টেড বাই তাহমিনা। এখন আমরা যদি এই অঙ্কটা সলভ করি, এটার মধ্যে বিগিনিং হচ্ছে লিজ পেমেন্টস আর এন্ডিংটা হচ্ছে লোন পেমেন্টস। সো আমরা প্রথমে লোন অল্টারনেটিভস এটা দিয়ে অঙ্কটা শুরু করব এবং লিজ অল্টারনেটিভসের মাধ্যমে এটা শেষ করব। তারপর একটা সিদ্ধান্ত আমাদেরকে দিতে হবে যে তাহমিনা কোন পদ্ধতিটা গ্রহণ করবে। তাই আসো আমরা সলিউশন করতে গেলে ফার্স্ট ওয়ান বোরোয়িং অ্যান্ড বাইং অপশন এটা দিয়ে শুরু করি। তাহলে ফার্স্ট ওয়ান ওয়ার্কিংস তোমাকে বের করতে হবে অ্যানুয়াল লোন ইনস্টলমেন্ট। এখন এই অ্যানুয়াল লোন ইনস্টলমেন্টের এন্ডিং এর সূত্র আমরা অ্যাপ্লাই করব অ্যানুইটিতে এন্ডিং এর সূত্র। সো এ মিনস ইনস্টলমেন্ট
এখন এটা সূত্র প্রিন্সিপাল ইনটু ইন্টারেস্ট রেট ইন ডেসিমেল ফর্ম ডিভাইডেড বাই 1 মাইনাস 1 বাই 1 প্লাস আই হোল ফর n। এখন আমার প্রিন্সিপাল 6 লাখ ইনটু 12%, দ্যাট মিন্স 0.12 লোনের সুদের হার, ডিভাইড বাই 1 মাইনাস 1 বাই 1 প্লাস আই 0.12 হোল ফর 5। ক্যালকুলেশন করলে আমাদের লোনের কিস্তি বের হচ্ছে 1,66,446 টাকা। সো এখন আমাদেরকে লোন অ্যামোর্টাইজেশন শিডিউল এটা করতে হবে, টেবিল নাম্বার 1। এখন এটার মধ্যে 6টা কলাম আমরা কাউন্ট করলাম। ইয়ার, প্রিন্সিপাল, ইনস্টলমেন্ট, interest rate at the rate of 12%, then principal repayments and ending balance of principal। তাহলে এখন আসো ইয়ার 1 to 5 years, then principal আমরা লিখলাম ফার্স্ট ইয়ারে 6 লাখ, দেন ইনস্টলমেন্ট এটা ফিক্স 1 থেকে 5 পর্যন্ত প্রত্যেকটা বছরে ইনস্টলমেন্ট 1,66,446। দেন ইন্টারেস্ট আমরা ডিটারমিন করলাম 12% সুদে, এটা বিগিনিং ব্যালেন্সের উপরে, প্রত্যেক বিগিনিং ব্যালেন্সের উপরে 12%। দেন প্রিন্সিপাল রিপেমেন্টস এটা বের করব, ইনস্টলমেন্ট থেকে ইন্টারেস্ট বাদ দিলে আমরা প্রিন্সিপাল রিপেমেন্টস পাবো। দেন বিগিনিং ব্যালেন্স অফ লোন, এটা থেকে আমরা প্রিন্সিপাল রিপেমেন্ট বাদ দিলে এন্ডিং ব্যালেন্স অফ লোন এটা পাবো। সো ফার্স্ট ইয়ারের যেটা এন্ডিং ব্যালেন্স সেটা পরবর্তী বছরে মানে দ্বিতীয় বছরের শুরুর বিগিনিং ব্যালেন্স। সো এই বিগিনিং ব্যালেন্সের উপরে আমরা আবার পার্সেন্টেজ অফ ইন্টারেস্ট 12% বের করব, তাতে আমাদের সেকেন্ড ইয়ারে ইন্টারেস্ট আসতেছে 60,666 টাকা। সো ইনস্টলমেন্ট, এই ইনস্টলমেন্ট হচ্ছে ইন্টারেস্ট প্লাস প্রিন্সিপাল রিপেমেন্টস, এই দুইটার যোগফল। সো 1,66,446 থেকে 60,666 বাদ দিলে তোমার পাওয়া যাচ্ছে 1,05,780। সো এইভাবে এন্ডিং ব্যালেন্স পাওয়া যাবে 5,05,554 থেকে তুমি প্রিন্সিপাল রিপেমেন্টস 1,05,780 বাদ দাও, এইভাবে তুমি 3,99,774 এভাবে পাবা। এইভাবে তুমি চতুর্থ বছরের শেষ পর্যন্ত করবে। চতুর্থ বছরের যেটা এন্ডিং ব্যালেন্স, পঞ্চম বছর সেটা বিগিনিং ব্যালেন্স, এই বিগিনিং ব্যালেন্সটাই তুমি আবার এই পঞ্চম কলামে প্রিন্সিপাল রিপেমেন্টস এর এখানে বসিয়ে দিবে। সো ইনস্টলমেন্ট থেকে প্রিন্সিপাল রিপেমেন্টস এটা বাদ দিলে তুমি 17,835 এটা পাবা। সো এন্ডিং ব্যালেন্স নীল হবে। দেন আসো আমরা এখন করব অ্যানুয়াল পেমেন্টস। সো টোটাল অ্যানুয়াল পেমেন্টস এটা হচ্ছে অ্যানুয়াল লোন ইনস্টলমেন্ট, যেটা আমরা আগে বের করছি, প্লাস মেইনটেনেন্স কস্ট। যেহেতু পারচেজ করলে মেইনটেনেন্স কস্ট আমাকেই বের করতে হবে, তাহলে আমার টোটাল অ্যানুয়াল পেমেন্টস 1,91,446। এরপরে ডেপ্রিসিয়েশন অন স্ট্রেট লাইন মেথডে অ্যাসেট কস্ট মাইনাস সালভেজ ভ্যালু ভাগ অ্যাসেট লাইফ, আমরা এটা পাবো 1 লাখ টাকা। 6 লক্ষ মাইনাস 1 লাখ ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু 1 লাখ। এরপর আমাকে কস্ট অফ ডেট মানে ডিসকাউন্ট রেট এটা বের করতে হবে, কারণ যে ক্যাশ ফ্লোগুলো আমাদের আসবে সেগুলার বর্তমান মূল্য নির্ণয় করার জন্য আমার একটা ডিসকাউন্ট রেটের প্রয়োজন। সো এটা হচ্ছে ইন্টারেস্ট রেট ইন্টু 1 মাইনাস টি। তাহলে ইন্টারেস্ট রেট হচ্ছে 12% ইন্টু 1 মাইনাস 0.35, এটা পার্সেন্টেজ বের হবে ক্যালকুলেশনে। সো 7.8%, এটাকে আমরা রাউন্ডিং ধরে নিলাম 8%। সো এরপরে আসো আমরা এখন করব প্রেজেন্ট ভ্যালু অফ এনসিও অ্যাট বাইং অপশন। সো আমরা লিখলাম ইয়ার, টোটাল পেমেন্ট যেটা আমরা আগে বের করলাম, ইন্টারেস্ট টেবিল 1 থেকে ডেপ্রিসিয়েশন এন্ড মেইনটেনেন্স কস্ট। সো ট্যাক্সেবল এক্সপেন্স এটা হচ্ছে ইন্টারেস্ট প্লাস ডেপ্রিসিয়েশন প্লাস মেইনটেনেন্স কস্ট যোগ করলে যেটা আসে। দেন ট্যাক্স রেট এটা হচ্ছে টোটাল ট্যাক্সেবল এক্সপেন্সের উপরে 35% বের করলে ট্যাক্স রেট পাওয়া যাবে। সো টোটাল ট্যাক্সেবল এক্সপেন্স থেকে ট্যাক্স রেট বাদ দিলে তোমার এনসিও পাওয়া যাবে। এখন আসো সরি, টোটাল পেমেন্টস থেকে ট্যাক্স রেট বাদ দিলে তোমার এনসিও পাওয়া যাবে। সো এরপরে পিভিআইএফ 1 টাকার বর্তমান মূল্য বইয়ের পিছনে দেওয়া আছে, সেখান থেকে আমরা টেবিল 2 এখান থেকে পিভিআইএফ এট দ্য রেট অফ 8% এর মানগুলা নেব। এরপরে প্রেজেন্ট ভ্যালু অফ এনসিও আমরা করলাম, যে এনসিও গুণ পিভিআইএফ করলে আমরা এইভাবে টোটাল প্রেজেন্ট ভ্যালু পাচ্ছি। লেস প্রেজেন্ট ভ্যালু অফ সলভেজ ভ্যালু, আমাদের সলভেজ ভ্যালু ছিল 1 লাখ ইন্টু এই পঞ্চম ইয়ারে 1 টাকার বর্তমান মূল্য, কারণ হচ্ছে সলভেজ ভ্যালুটা পঞ্চম বছরের শেষে আমরা ফেরত পাবো। সো এটা বিয়োগ করলে 68,100 তুমি বাদ দাও। সো নেট প্রেজেন্ট ভ্যালু অফ এনসিও 4,53,852। তাহলে আমরা বাইং অপশনের প্রেজেন্ট ভ্যালু পেলাম 4,53,852। তো এখন আসো ইন কেস অফ লিজ অপশন।
লিজ অপশনের মধ্যে এটা বিগিনিং অফ দ্য ইয়ার বলছে ইনস্টলমেন্ট পেইড। তাহলে আসো নেট অ্যানুয়াল লিজ রেন্ট ইকুয়াল টু হচ্ছে অ্যানুয়াল লিজ মাইনাস ম্যানুয়াল মেনটেনেন্স কস্ট। যেহেতু প্রশ্নে বলছে মেনটেনেন্স কস্ট টু বি বর্ন বাই লিজর, তাই লিজরের ইনস্টলমেন্ট এটা বাদ দাও, ইনস্টলমেন্ট থেকে মেনটেনেন্স কস্ট বাদ দাও, তাতে আমাদের এখানে নেট অ্যামাউন্ট 1,75,000 টাকা। এখন আসো আমরা এখন এটার প্রেজেন্ট ভ্যালু এটা ডিটারমিন করব। সো আমরা টেবিলের মাঝে সেটা শো করলাম যে ইয়ার 0 যেহেতু বিগিনিং বলছে তাই 0, 1 through 4 and 5। সো 0 ইয়ারে আমরা 1,75,000 টাকা এটা ইনস্টলমেন্ট পে করছি লিজ রেন্ট। দেন 1 থেকে 4 মানে 0 থেকে 5 প্রত্যেক বছরে আমরা 1,75,000 পে করছি, কিন্তু 1 থেকে 4 পর্যন্ত আমরা 1,75,000 বের করছি, এটার উপরে ট্যাক্স শেড বের করব। এখন আসো 0 ইয়ারে আমাদের কোনো ট্যাক্স থাকবে না, কারণ ট্যাক্সটা পে করা হয় বছরের শেষে বা পিরিয়ডের শেষে, তাই এই টাকার উপর ট্যাক্স এখানে আসবে না। কিন্তু এই টাকার ট্যাক্স এক্সাম্পশন পাবো আমরা এখানে ফার্স্ট ইয়ারে, ফার্স্ট ইয়ারটা সেকেন্ড ইয়ারে, সেকেন্ড ইয়ারটা থার্ড ইয়ার, থার্ড ইয়ারটা ফোর্থ ইয়ারে, ফোর্থ ইয়ারটা ফিফথ ইয়ারে, এইভাবে আমরা পাবো। সো এই টাকার এখানে আছে। সো এইখানে 1 থেকে 4 পর্যন্ত আমরা এইটা, এবং চতুর্থ বছরের শেষ মানে পঞ্চম বছরে এই টাকার ট্যাক্স শেড পেলাম। এখন এনসিও বের করো। সো এইটা থেকে এটা বাদ দাও, লিজ রেন্ট মাইনাস ট্যাক্স শেড বাদ দিলে আমরা এনসিও গুলো পাই। লাস্ট ইয়ারের এনসিও পঞ্চম ইয়ারে সেটা মাইনাস। এখন আমরা পিভি ফ্যাক্টর গুলো বের করব। পিভি ফ্যাক্টরটা হচ্ছে 0 ইয়ারের জন্য 1 টাকার বর্তমান মূল্য 1 টাকা, আর 1 থেকে 4 আমরা টেবিল 2 থেকে এই প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর 1 থেকে 4 পর্যন্ত যোগ করে ওখানে বসাবো এবং পঞ্চম ইয়ারটা আলাদাভাবে বসাবো। বসিয়ে এর পরে গুণ করলে আমরা টোটাল প্রেজেন্ট ভ্যালু অফ এনসিও পাচ্ছি 5,10,029। সো এখন এই দুইটার মধ্যে যার প্রেজেন্ট ভ্যালু অফ এনসিও কম হবে আমরা সেটাই চুজ করব। তাহলে দেখো আমরা এখানে বলতেছি বরোয়িং অপশনের মধ্যে আমাদের নেট অ্যাডভান্টেজ এটা হচ্ছে তোমার 56,177, কারণ এখানে 5,10,000 এটা লিজে আর লোনের মধ্যে 4,36,000 এত। সো আমাদের ইনকাম হচ্ছে এত, অর্থাৎ কম পে করতে হবে, তাই আমরা বোরোয়িং অ্যান্ড বাইং অল্টারনেটিভসটাকে চুজ করব। সো আমরা লিজের অঙ্কের ক্ষেত্রে বুঝলাম যে কিভাবে লিজের একটা অঙ্ক করতে হয়। তাহলে তোমরা এই ক্যাটাগরির অঙ্কগুলো দেখবে। আমি খান অ্যান্ড জেইন এর ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বই থেকে এই জিনিসগুলো দেখি এবং জেসি ভ্যান হর্নের ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বইকে ফলো করি। সো তোমরা এই ক্যাটাগরির অঙ্কগুলো দেখবে। তো আজ এই পর্যন্ত, পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানে শেষ করছি।